সুপ্রিয় দর্শক, মহান ভাষার মাসের শুভেচ্ছা। 1951 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। দু একদিন আগে আমি আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলেছি কিছুটা। আমি ৭৯ পর্যন্ত বলেছিলাম। একাশিতে আবার আওয়ামী লীগের কাউন্সিল হয়। সেই কাউন্সিলে একদিকে কামাল হোসেন, অন্যদিকে আব্দুস সামাদ আজাদকে সভাপতি প্রার্থী হন। বঙ্গবন্ধু কন্যা দুজনই তখন ভারতে, দিল্লিতে। সে সম্মেলনে আওয়ামী লীগ আবারও ভাঙনের মুখোমুখি হয়। সেই ভাঙন ঠেকাতে ঐক্যের প্রতীক হিসাবে বঙ্গবন্ধু কন্যাকে সভাপতি নির্বাচিত করা হয় সর্বসম্মতিক্রমে। একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, প্রজন্মগত যে পার্থক্যটা, ৭৫ পরবর্তী প্রজন্ম আর বর্তমান প্রজন্ম, সেদিন আলোচনা করবো আরো বিস্তারিত। আমরা যারা ৭৫ পরে ঘুরে দাঁড়িয়েছিলাম, ছাত্রলীগ আওয়ামী লীগ পুনর্গঠনে যুক্ত ছিলাম, তাদের সামনে ক্ষমতা ছিল না। কারণ তখনও আমাদের একটাই কামনা ছিল, বঙ্গবন্ধু তার বিচার এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে প্রতিষ্ঠিত করার সমহিমায় মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। কিন্তু যখন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী হলেন, সারা দেশের নেতাকর্মীরা অত্যন্ত উৎফুল্ল চিত্তে গ্রহণ করলো এবং একটা স্বপ্ন দেখা শুরু করলাম, আমরা হয়তো আবার ক্ষমতায় ফিরে আসতে পারবো, বঙ্গবন্ধুকে আমরা সব মহিমায় প্রতিষ্ঠিত করব, বঙ্গবন্ধু তার বিচার হবে। বঙ্গবন্ধু কন্যা আসলেন 17 মে 1981 দেশে ফিরলেন। বৃষ্টিস্নাত ঝড়ঝঞ্ঝার দিন ছিল সেই দিন ঢাকায়, সারা দেশে। তিনি আসলেন, লাখো লাখো মানুষ তাকে স্বাগত জানালো। তিনি যাতে দেশে না আসতে পারেন সেই জন্য তৎকালীন জিয়াউর রহমান সরকারের পৃষ্ঠপোষকতায় একটা কমিটি হয়েছিল, প্রতিরোধ কমিটি। তার চেষ্টা করেছে বিভিন্নভাবে তাকে দেশে আসা ঠেকাতে, কিন্তু পারেনি। তারপর তিনি 30 মে সিলেট সফরে আসলেন। তিনি শাহজালালের রহমতুল্লাহ শাহ ফরান রহমতুল্লাহ মাজার জিয়ারতের মাধ্যমে রাজনীতি শুরু করতে চাইলেন। সেই রাত্রেই চট্টগ্রামে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে সেনাবাহিনীর কতিপয় সদস্য জিয়াউর রহমানকে হত্যা করে। এটা একটা ষড়যন্ত্র ছিল যাতে শেখ হাসিনাকে মসৃণভাবে ভালোভাবে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে না দেওয়ার জন্য সামরিক বাহিনীর বিদেশি শক্তিদের দ্বিতীয় পরিকল্পনা ছিল এটা। যাই হোক, আবার জিয়াউর রহমান হত্যা করার পরে জিয়াউর রহমানের একটা লাশ আছে বলে কফিন ঢাকায় নিয়ে এসে দাফন করা হলো। বিচারপতি সত্তার, যে কিনা পাকিস্তানের সময় যে মুক্তিযুদ্ধের সময় যে একটি নির্বাচন করেছিল হিয়া, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, সেই নির্বাচনের সময় নির্বাচন কমিশনের প্রধান ছিল সত্তারের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলো। 6 মাস যেতে না যেতেই নির্বাচন হলো। নির্বাচনে আবার প্রেসিডেন্ট নির্বাচন হলো। প্রেসিডেন্ট নির্বাচনে
দেশবাসী সবাই প্রত্যাশা করলো হয়তো শেখ হাসিনা প্রার্থী হবেন, কিন্তু কৌশলগত কারণে তিনি প্রার্থী হলেন না। আওয়ামী লীগের প্রার্থী করা হলো ডক্টর কামাল হোসেন। নিশ্চিতভাবে আমাদের পরাজয় স্বাভাবিক, কারণ বিএনপি সরকার সত্তার নির্বাচনে তো আমাদের জেতার সম্ভাবনা ছিল না। ইঞ্জিনিয়ারিং করে, জালিয়াতি করে বিএনপি সত্তার বিজয়ী হয়। 6 মাস যেতে না যেতেই লেজে হুসেন মোহাম্মদ এরশাদ আসসালামু আলাইকুম বলে আবার ক্ষমতায় ফিরে আসলেন। সামরিক বাহিনী আইন জারি করলো, নতুন শিক্ষা কমিশন ডক্টর মজিদের নেতৃত্বে শিক্ষা কমিশন গঠিত হলো, একটা শিক্ষা রিপোর্ট দেওয়ার চেষ্টা করা হলো। তারই প্রতিবাদে প্রথম ফেব্রুয়ারি মাসের 83 সালের মধ্য ফেব্রুয়ারিতে ঢাকা বটতলায় ছাত্র সমাবেশ হলো। সেই সমাবেশে আর সামরিক বাহিনী, পুলিশ, বিডিআর গুলি চালালো। দীপালি শাহ কাঞ্চন সহ অনেকেই মারা গেল, শহীদ হলো। আবার সামরিক শাসন, আবার কড়া শাসন, সামরিক শাসন। তখনও খালেদা জিয়া সেইভাবে রাজনীতি আসেননি। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গঠিত হলো 15 দলীয় জোট। তার নেতৃত্বে ওই দিনই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের সাথে সমর্থন দেওয়ার জন্য, তাদের আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য গেলেন। সেইখান থেকে বঙ্গবন্ধু কন্যা সহ সবাইকে 15 দলীয় নেতাদের গ্রেপ্তার করা হলো, নিয়ে ক্যান্টনমেন্টে প্রায় 1 মাস ক্যান্টনমেন্টে রাখা হলো বন্দি করে। সে ছাত্রতার প্রতিবাদে, আমি কেন প্রসঙ্গটা আনলাম আমি বলতেছি, ছাত্রতার প্রতিবাদে ফেব্রুয়ারিতেই, তারিখটা এই মুহূর্তে ঠিক মনে নেই, ছাত্র সংগ্রাম পরিষদ সারা দেশে অর্ধদিবস হরতাল করে। কিন্তু প্রকাশ্যে প্রচারণা, লিফলেট ছাপানো সবগুলো নিষিদ্ধ ছিল। যেমন এখন যেভাবে হচ্ছে, আওয়ামী লীগ যেমন লিফলেট ছাপাতে পারে না, প্রচার করতে পারে না, বাধা দেওয়া হচ্ছে, মিছিল করতে পারে না, জয় বাংলা স্লোগান দিতে পারে, একই অবস্থা। ওই সময় আমরা সুলতান মনসুর, পরবর্তী ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়েছিলেন, ভিপি হয়েছিলেন, এখন জেলে আছেন। ছাত্রলীগের 2টা কমিটি ছিল, একটি ছিল ফজলুর রহমানের নেতৃত্বে, বাহালুর মধু চুন্নুর নেতৃত্বে, আরেকটি ছিল মোস্তফা জালাল মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের নেতৃত্বে। সুলতান মনসুর ফজলুর চুন্নু গ্রুপের দপ্তর সম্পাদক ছিলেন। এই প্রথম উনাকে আমি প্যান্ট পরা দেখলাম। কিভাবে দেখলাম? উনি সিলেট আসলেন, আমি ওনার খুব ঘনিষ্ঠ ছিলাম, বিশ্বস্ত ছিলাম। এসে আমাকে খবর দিলেন। বাসায় উঠেছেন তিনি গোপনে, জামতলায় সিলেটে। গিয়ে দেখি উনার মুস রাখছেন, প্যান্ট পরা, আত্মগোপনে আসছেন, পরিচয় লুকিয়ে, পোশাক বদলিয়ে। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে দেখা করলাম, সালাম দিলাম, কথা হলো। উনি বললেন, তোমাকে একটা বিশেষ কাজে আমি খবর দিয়েছি। কাজটা কি? কিছু লিফলেট অত্যন্ত গোপনে তোমাকে মৌলভীবাজারে আজিজ ভাই, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরে কেন্দ্রীয় কমিটির আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হয়েছিলেন, তার আত্মার শান্তি, তিনি আজকে জীবিত নেই, মারা গেলেন। আজিজ ভাইয়ের কাছে পৌঁছাতে হবে এবং সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা জহুর আহমদ, আব্দুর রহিম এমপি, সাবেক এমপি, ছাত্রলীগের নেতারা ছিলেন, ওইখানে পৌঁছাতে হবে। নাও করতে পারতেছি না, যাইতে পেরে দায়িত্ব, কারণ সংগঠনকে তো আবার আন্দোলনে যখন হরতাল দেওয়া হয় তাকে সফল করতে হবে। কৌশল অবলম্বন করলাম, একটা ক্যারি ব্যাগে নিলাম, নিয়ে যে বাসে উঠলাম, বাসের পিছনে রেখে দিলাম। আমি বাসে করে মৌলভীবাজারে গেলাম, সুনামগঞ্জে গেলাম, গিয়ে
লিফলেটগুলো দিয়ে আসলাম। কথাগুলো বলে এই কারণে আজকে আওয়ামী লীগও আবার সেই লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছে। আজকে দ্বিতীয় দিন সারা দেশেই তৃণমূলের কর্মীরা ভয় ভীতি উপেক্ষা করে কৌশলে বিভিন্নভাবে লিফলেটগুলো বিতরণ করছে। কেউ গ্রেপ্তার হচ্ছে, আবার গ্রেপ্তার হবে। তো ওই সময় যারা বড় সময় নেতারা আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন, আজকের মতো ওই নিরাপদ দূরত্বে থেকে কর্মীদেরকে বলতেন না। অবশ্য এই পরিবেশ পরিস্থিতি এখন নাই, তখন সময় ছিল। হরতালের পক্ষে আমরা মিছিল করতাম সিলেটে, আম্বরখানায় মিছিল করে আমরা দৌড়ে মিছিল করতাম যাতে পুলিশ আমাদেরকে ধরতে না পারে। আম্বরখানায় মিছিল করে আমরা চৌহাট্টা পর্যন্ত করলাম, আগে পিছনে রিক্সা, পুলিশের গায়ে আসতে চাইলেও আসতে পারবে না, ট্রাফিক। তারপরে খবর নিতাম বন্দর বাজারে পুলিশ আছে কিনা, পুলিশ নেই। আমরা আগেই বলা থাকতো মিটিংয়ে যে আমরা চৌহাট্টা থেকে বন্দর বাজারে চলে যাব। ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে ওইখানে গিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়াতাম, একজন স্লোগান দিলেই আমরা সবাই এক জড়ো হয়ে আবার দৌড় করে মিছিল। এইভাবে সারা হরতালটা আমরা সফল করেছি। পিকেটিং যখন হরতালদের পিকেটিং, মানুষ পাঠাতাম পুলিশ আছে কিনা, নেই, পিকেটিং করলাম। আওয়ামী লীগ সেই পদ্ধতিতে এগোচ্ছে আমার মনে হচ্ছে। একটা বিষয়, কোনো নেতা মাঠে নেই। ঠিক আছে, আপনারা সম্পদের মালিক হয়েছেন, সম্পদ রক্ষা করবেন, জেলে যেতে চান না, ঠিক আছে থাকেন। কিন্তু যে বিষয়টা আমি এইখানে তুলে ধরতে চাই, বিষয়টা হলো মাঠে না থাকেন, অন্তত পক্ষে যারা আজকে গ্রেপ্তার হচ্ছে তাদের পরিবার যদি অসচ্ছল হয়, কারণ বেশিরভাগ তৃণমূলের কর্মী আজকে যারা, তাদের পরিবার অসচ্ছল হবে, কারণ ওরা দুর্নীতিতে নাই, ওরা কোনো দুর্নীতি করে নাই, পয়সা করে নাই, দলকে ভালোবেসে বলেই আবার বঞ্চিত হয়েছে, কিন্তু আবার রাস্তায় নেমে এসেছে। যারা টাকা বানিয়েছে, পয়সা বানিয়েছে, তারা নিরাপদে থাকছে, রাস্তায় নামবে না, তাদের সম্পদ রক্ষা করতে হবে যেভাবেই হোক। তো আপনাদের প্রতি অনুরোধ, যাদের টাকা বানিয়েছেন, এটা তো বাস্তবতা, দয়া করে যারা গ্রেপ্তার হচ্ছে, যদি অসচ্ছল হয়, তার পরিবারের ভরণ পোষণের দায়িত্বটা নিন। আর প্রত্যেকের জন্য আইনি সুরক্ষা, আইনি সহায়তা, দলের জন্য জেলে যাবে, তার পয়সায় সে মামলা লড়বে কেন? বিভিন্ন বারে তো আমাদের প্রতিনিধিরা, আওয়ামী লীগের আইনজীবীরা জয়লাভ করছে, সারা দেশেই তো আইনজীবী আছে আওয়ামী লীগের, তারা চাইলেই তো তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না। এখন সেই পরিবেশ আস্তে বদলে যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগের আইনজীবীরা দয়া করে ওদের পাশে দাঁড়ান। দেখবেন যদি কর্মীরা আইনি সুরক্ষা পায়, তাদের পরিবার যদি ভরণ পোষণের দায়িত্ব আপনারা নেন, 1 মাস লাগবে না, সারা দেশ কাঁপিয়ে দেবে আওয়ামী লীগের কর্মীরা। বঙ্গবন্ধুর সৈনিকেরা আন্দোলনের মধ্যেই সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ আন্দোলনের মধ্যে সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু পরিবারের জন্য, আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে দেবে। তবে মনে রাখবেন, ভবিষ্যতে যদি আবার বঞ্চিত হয়, ওরা অবহেলিত হয়, তাদেরকে আর পাবেন কিনা জানি না। ক্ষমতায় আবার দেশে এসে জনগণ যদি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নেয়, আবার যদি আপনারা সেই শফিকুল আলমের, সার্জিজ এবং হাসনাতদের মতো লোকদেরকে প্রতিষ্ঠিত করেন, সহযোগিতা করেন, দলে নেন, সুযোগ সুবিধা দেন, কর্মীরা কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। সুতরাং দয়া করে রাস্তায় না নামতে পারেন, কর্মীদের আইনি সহায়তা দিন এবং অসচ্ছল কর্মীদের পরিবারের
ভরণ পোষণের দায়িত্ব নিন। ভালো থাকবেন। খুদা হাফেজ। আবার কথা হবে আরেকবার। ধন্যবাদ।